আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। ভাবলাম সামনে তো কোরবানি ঈদ চলেই এসেছে। তো আমার চ্যানেলে তো অনেকগুলো আ বিফ, মাটন ভ্যারাইটিস রকমের রেসিপি আছে। তো যাই হোক, কোরবানির আগে আমি আরও কয়েকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। কারণ কোরবানির সময় এত মাংস যে তখন আসলে একঘেয়েমি রান্না খেতে খেতে আর ভালো লাগে না। তখন যদি একটু ভ্যারিয়েশন এনে এনে যদি রান্না করা যায়, বিভিন্ন রকমের রেসিপিতে যদি মাংসটা রান্না করা যায়, খেতেও ভালো লাগে আর গেস্টরাও এনজয় করে। তো তাই আজকে আমি চিন্তা করলাম, আমার বাসাতে গরুর মাংস ছিল, আমি গরুর মাংস দিয়েই আমি আজকের রেসিপিটা করতে চাচ্ছি। ইচ্ছা করলে এটা আপনারা খাসির মাংস দিয়েও করতে পারবেন। তো আজকে যে রান্নাটা করব সেই রান্নাটার নাম হচ্ছে পেশোয়ারি নমকিন গোশ। খুব চমৎকার নাম না? পেশোয়ারি নমকিন গোশ। তার জন্য আমি পেশোয়ারি নমকিন গোশ রান্না করতে গেলে মাংসটা একটু চর্বিযুক্ত মাংসটা লাগে। তো যে কারণে আমি একটু চর্বিযুক্ত মাংস নিয়ে নিয়েছি। সাথে আমার বাসার সবাই একটু নলির হাড্ডি খেতে পছন্দ করে, যে কারণে আমি একটু নলির হাড্ডিও নিয়ে নিয়েছি, 2-3টা নলির হাড্ডি আর কিছু চর্বি সহ কিছু মাংস নিয়ে নিয়েছি। খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে মাংসটা রান্না করতে হয়, কিন্তু অসম্ভব স্বাদ। এটা ইচ্ছা করলে আপনারা রুটি, পরোটা, লুচি, নান রুটি, পোলাও, খিচুড়ি সব কিছু দিয়েই খেতে পারবেন। পেশোয়ারির নমকিন গোশ এটা বেশি ভালো লাগে যদি আপনি রুটি জাতীয় আইটেম দিয়ে খান, তবে আপনি সব থেকে বেশি এনজয় করবেন। এটার ভেতরে কেমন জানি একটু আফগানি ইরানি একটা ভাব আছে। তো এটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে প্রায় 3 পাউন্ডের মতো গরুর মাংস। আমি নিয়ে নিয়েছি আদা, রসুন, টমেটো এবং কয়েকটা কাঁচামরিচ আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে আলাদা আলাদাও ব্লেন্ড করে নিতে পারেন। আমি সব একসাথেই করে নিয়েছি। আর আমার লাগছে গুলমরিচের গুঁড়া। এটাতে যেহেতু আমি অন্য কোনো শুকনা মরিচের গুঁড়া টুড়া কোনো কিছুই ব্যবহার করব না, খুব অল্প মশলায় রান্না হবে, যে কারণে এটাতে আমি ইউজ করব গোলমরিচের গুঁড়া। আমি নিয়ে নিয়েছি লবণ, এখানে নিয়ে নিয়েছি কিছু আদা কুচি, কিছু আপনারা ইচ্ছা করলে গ্রিন কাঁচামরিচ, গ্রিন চিলি অর হ্যালোপিনো নিতে পারেন। এগুলো জাস্ট নামানোর আগে একটু গার্নিশিংয়ের জন্য এই জিনিসটা নিয়ে নিয়েছি। আর এদিকে আমার লাগছে সামান্য একটু ধনে গুঁড়ো, আর সামান্য একটু আমি দিয়ে দিব গরম মশলা। তার ভিতর অনেকে তেজপাতা দেয় না, বাট আমি 2টো তেজপাতা দিব, কয়েকটা ছোট এলাচ দিব, সামান্য একটু দারচিনি এবং কয়েকটা লং। দ্যাটস ইট। তো আসেন, আমি তো চুলাটা ধরিয়ে দিয়েছি। আমি মাংসটা প্রেসার কুকারে রান্না করব, কারণ এই মাংসটা খুব সফট হতে হয়, তাহলে খেতে খুব ভালো লাগে। তো আমার প্রেসার কুকারটা গরম হয়ে গেছে, আমি এখন এতে দিয়ে দিব সাদা তেল। আপনারা ইচ্ছা করলে বাটার এবং সাদা তেল দুটোই মিক্সড করে করতে পারেন। তো আমি নামানোর আগে একটু বাটার ইউজ করব, তাতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। তো আমি এখন দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। আর এই পেশোয়ারি নমকিন গোশ এটাতে না একটু তেলটা একটু বেশি লাগে, মশলা কম তেল বেশি। এটাই হচ্ছে পেশোয়ারি
নমকিন গোশের বিশেষত্ব। তো যাই হোক, আমি তেলটা দিয়ে দিলাম পরিমাণ, খুব ভালো গরম হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব, প্রথমেই দিয়ে দিব একটু গরম মশলা। অনেক সময় আছে না, ঈদের পরে তো দেখা যায় কয়েকবার আমাদের একবারে তো দেখা যায় সব বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনকে তো একবারে আমরা ইনভাইট করতে পারি না। আমাদের বেশ কয়েকদিন ধরেই দেখা যায় যে আমাদের ঈদ পর্ব চলতেই থাকে। তো আপনারা ইচ্ছা করলে এক একদিন এক এক রকমের বিফ বা মাটনের আইটেম করলেন, তাতে করে গেস্টরাও এনজয় করবে, আপনারও ভালো লাগবে। একঘেয়েমি রান্না বা একঘেয়েমি খাবারটা আপনাকে পরিবেশন করতে হলো না। এখন আমি এতে দিয়ে দিব বিফ। আমার কিন্তু হাত ধোয়া আছে। এখন আমি এতে দিয়ে দিব একটু লবণ, স্বাদ মতো। এখন মাংসটাকে আমি খুব ভালো করে তেলের উপরে একটু ভেজে নিব। তো আমি মাংসটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেই। আপনারা ততক্ষণ আমার সাথেই থাকুন, আমি ফিরছি খুব শর্ট টাইম। আমি চলে এসেছি। আমার মাংসটা থেকে মোটামুটি একটু পানি বেরিয়েছিল, আমি ভালো করে কষিয়ে পানিটাকে একটু শুকিয়ে নিয়েছি। আমার বড় বড় নলির হাড্ডি তো এই চামিচে কাজ হচ্ছে না, কাঠের চামিচ নিয়ে নিয়েছিলাম না না, সুবিধার জন্য। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন টমেটো অ্যান্ড কাঁচামরিচ পেস্ট। আমি সব একসাথে পেস্টটা করে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে আলাদা আলাদা করেও করে নিতে পারেন। এখন আমি এতে দিয়ে দিব সামান্য একটু ধনে গুঁড়া। এটা অনেকে ব্যবহার করে, অনেকে করে না। হয়তো আপনারা অনেক সময় কনফিউজড হয়ে যেতে পারেন, যে বলতে পারেন যে আপনি ব্যবহার করলেন, অনেক জায়গায় তো ব্যবহার করে না। আমি একটু করি। গরুর মাংস বা খাসির মাংসে একটু সামান্য একটু ধনে গুঁড়ো আমি দিব। তো আমি জাস্ট 1 টিস্পুনের মতো একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ও একটু হতে থাক, এই সুযোগে আমি একটু গরম পানি বসিয়ে আসি। মশলাটা দিয়ে বেশ ভালো করে কষানো হয়ে গেছে, একদম তেল উঠে এসেছে। আসলে আমার প্রেসার কুকারটা খুব ছোট, আর আমি যেহেতু নলির হাড্ডি দিয়েছি, এতে আসলে ভালো করে নাড়াও যাচ্ছে না, আমি আপনাদেরকে সুন্দর করে দেখাতেও পারছি না। তো আমি জাস্ট প্রেসার কুকারটা ব্যবহার করেছি মাংসটা নরম হওয়ার জন্য। মাংসটা নরম হয়ে গেলে আমি বড় পাতিলে মাংসটা আমি ঢেলে নিব, তাহলে আপনাদের দেখাতেও সুবিধা হবে, আমার নাড়তেও সুবিধা হবে। আমার পানিটাও গরম হয়ে গেছে, আমি পানিটা নিয়ে আসছি। আমি পানিটা দেওয়ার আগে আমি এতে দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো গোলমরিচের গুঁড়া। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি গরম পানি। আসলে মাংসটাতে তো কোনো ঝোল থাকবে না, এটা একদম তেলের উপরে কষা কষা হবে, অনেকটা বিফ বা মাটন রোস্টের মতো। সো এতে আপনারা জাস্ট মাংসটা সেদ্ধ হওয়ার মতোই ওই পরিমাণ পানিটাই ইউজ করবেন। আমি একটু লবণটা চেক করে দেখি কি অবস্থা। লবণ টবণ সব ঠিক আছে, একদম পারফেক্ট। ওকে, এখন আমি প্রেসার কুকারটা বন্ধ করে দিচ্ছি। আই হোপ 2-3টা সিটি দিলেই মাংসটা নরম হয়ে যাবে। আমি প্রেসার কুকারটা খুলে আপনাদেরকে দেখাবো মাংসের টেক্সচারটা কেমন হয়েছে। ততক্ষণ আপনারা একটু কষ্ট করে আমার সাথেই থাকুন, আমি ফিরছি খুব শর্ট টাইমে, কোথাও যাবেন না। মাংসটা হতে থাক, যেহেতু গরম পানি কড়াই আছে, একটু চা করে নেই।
দেখতে দেখতে কোরবানি চলেই আসলো, তাই না? আমরা এখানে জানেন একটু আনন্দ পাই না, কোনো আনন্দ নাই, জাস্ট এটাই শুধু আনন্দ, কোরবানি দিচ্ছি, কোরবানি দিতে যাব, কোরবানি দিচ্ছি, এইটুকুই আনন্দ। বাংলাদেশে আমাদের যে কত আনন্দ, হ্যাঁ, আত্মীয় স্বজন সবার বাসায় মাংস বিতরণ করা, সবাই আসছে, মাংস নিয়ে আসছে, অন্যরকম একটা আনন্দ, হ্যাঁ, দফায় দফায় মেহমানদারি চলছে। সেই সমস্ত দিনগুলো কোথায় গেল, হ্যাঁ? এখনো তারপরও বাংলাদেশে যারা আছেন তারা তো তাও কিছুটা হলেও ঈদের আনন্দ আপনারা ভাগাভাগি করে নিতে পারেন। আমাদের প্রবাস জীবন বড় কষ্টের জীবন, সব কিছুতেই স্যাক্রিফাইস, সব কিছুতে স্যাক্রিফাইস। যেরকম থাকতে চাও অবশ্যই তুমি সেরকম থাকতে পারবা, যেরকম তুমি পরিশ্রম করবা সেরকম তুমি থাকতে পারবা। এখানে হিজ হিজ হুজ হুজ, যার যার তার তার। আমাদের বাংলাদেশে, হ্যাঁ, বাবা চাকরি করতেন, বাবা ইনকাম করতেন, পরিবারের বাকি 5 জন 6 জন 7 জন 10 জন মেম্বার সব একসাথে বসে বাবার ঘাড়ে বসে খাচ্ছি। বাপের হোটেল। পৃথিবীর এই স্বর্গ আর কোথায় পাবো বলেন? বাবার হোটেল হচ্ছে একটা স্বর্গ, একটা বেহেশত। এখন মনে হয় আগে যদি জানতাম এত তাড়াতাড়ি বড় হতাম না, বাবার হোটেল ছেড়ে আসতাম না, কোনো টেনশন নাই। হ্যাঁ, বাবা কিভাবে কষ্ট করে টাকা রোজগার করছে, কিভাবে আমাদের বিল দিচ্ছে, আমাদের কিভাবে খাওয়াচ্ছে, কিভাবে পড়াচ্ছে, আমাদের সমস্ত আবদার মেটাচ্ছে। বাবারা মনে হয় এমনই হয়, হ্যাঁ, বাবারা এমনই হয়। পরিবারের সবার চাহিদা মিটিয়ে একটা সময় দেখা যায় যে বাবাদের চাহিদাই আর পূরণ হয় না, তাতেও বাবারা খুশি, অনেক খুশি বাবারা, যে তার স্ত্রী, তার সন্তানদের, তার মাকে, তার ভাই বোনদেরকে সবার চাহিদা মেটাতে পেরেছে, সবার মুখে হাসি ফোটাতে পেরেছে, তাতেই বাবারা খুশি। অনেক সময় দেখবেন শার্টের নিচে বাবার যে স্যান্ডো গেঞ্জিটা, সেটা কত জায়গায় ফুটো হয়ে গেছে, কত জায়গায় সেলাই, হ্যাঁ, তবুও বাবা হাসি মুখে বলবে, না না আমার দরকার নাই, এটা আরো কিছুদিন চলবে, ভালোই তো আছে, আরো কিছুদিন যাবে। একটা জুতো হয়তো বছরের পর বছর বাবা ব্যবহার করছেন, জুতার তলা ক্ষয় হয়ে গেছে, সোলটা ক্ষয় হয়ে গেছে, হয়তো মুচির দোকানে গিয়ে সোলটাকে লাগিয়ে নিয়ে আসছে। সবাই মিলে চাপাচাপি করলে বলবে, না 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 এখনো সোল ভালোই আছে, চলবে, আরো 1 বছর দিব্যি আমি ভালো চালিয়ে দিতে পারবো, চিন্তা করো না। বাবারা এমনই হয়। বাবাদের ত্যাগ স্বীকারটা না আমরা দেখি না, বাবারা নীরবে কাঁদে, বাবাদের ত্যাগ স্বীকারটা অনেক বড়। বাবাদের কোনো ডিমান্ড থাকে না, সন্তানদের কাছে কোনো চাওয়া পাওয়া থাকে না, কোনো গিভ অ্যান্ড টেক নাই, খুব নিঃস্বার্থভাবেই সন্তানদের মানুষ করে যান, সবকিছু উজাড় করে ছেলে মেয়ের জন্য খরচ করে যান, ভবিষ্যতের জন্য কিছু রাখেন না। বুড়া বয়সে কিভাবে চলবেন, কি করবেন সেটাও ভাবেন না। বাবারা এমনই হয়।
ঠিক আছে, দেখি মাংসটার কি অবস্থা। আমি ফিরছি খুব শর্ট টাইম। হ্যাঁ, চলুন আপনাদের মাংসটা আমি একটু কাছে থেকে দেখাই। আমার মাংসটা সুন্দর নরম হয়ে গেছে। আমি প্রেসার কুকার থেকে আমি একটা বড় ডিশে আমি জিনিসটাকে বেড়ে নিয়েছি। এখন আমি সুন্দর করে রোস্টের মতো করে জিনিসটাকে কষাবো। কষাতে কষাতে একদম তেল উঠে আসবে। দেখতে যা ইয়ামি লুক হবে না? আপনারা একটু কষ্ট করে আমার সাথেই থাকুন, আমি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো। বেশ এত সুন্দর গন্ধ বেরিয়েছে, বিশ্বাস করেন যারা বেশি মশলা ঝাল খেতে পারেন না তাদের জন্য অসম্ভব ভালো একটা রেসিপি। হ্যাঁ, এতে একটু তেল বেশি লাগে, তো আপনারা ইচ্ছা করলে খাবারের সময় তেলটা আপনারা তুলে রাখতে পারেন, কিন্তু রান্নাটাই এরকম, কি করবেন, এটাই রান্নাটার স্টাইল। জাস্ট আমরা খাওয়ার সময় তেলটা হয়তো আমরা সরিয়ে নিলাম। তো হতে থাক, আমি ফিরছি খুব শর্ট টাইমে। ততক্ষণ একটু কষ্ট করে পেশেন্ট নিয়ে আমার সাথেই থাকুন। মাংসটা একদম রোস্টের মতো, একদম গন্ধ রোস্টের মতো বেরিয়েছে। এখন আমি যে কাজটা করবো, আমার একদম লাস্ট ফিনিশিং, এখন আমি এতে দিয়ে দিব আর একটু ফ্রেশ গোলমরিচ। এখন দিয়ে দিব কিছু আদা কুচি, আর দিয়ে দিব কিছু হ্যালোপিনো। আপনারা ইচ্ছা করলে নর্মাল মরিচও দিতে পারেন, কালারফুলও দিতে পারেন, লাল, গ্রিন, হোয়াট এভার ইউ লাইক। ব্যাস, জাস্ট 2-3 মিনিট হয়ে গেল আমার পেশোয়ারি নমকিন বিফ। তো আপনারা আমার সাথেই থাকুন, আমি ফিরছি খুব শর্ট টাইমে একবারে সার্ভিং ডিশ নিয়ে। হ্যাঁ, আমার হয়ে গেল পেশোয়ারি নমকিন গোশ, একেবারে রোস্টের মতো। আমি কাছ থেকে আপনাদেরকে দেখাবো জিনিসটা যেরকম দেখতে হয়েছে সেরকম গন্ধ, খেতেও অসম্ভব স্বাদ এবং সফট টেক্সচার। মিটের টেক্সচারটা একদম সফট, নান, রুটি, পরোটা, লুচি দিয়ে এনজয় করতে পারেন। এবং এবার ঈদে এই রেসিপিটা ফলো করে রান্না করে বাড়ির পরিবারের লোকদের সবাইকে চমকে দিবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ, সামনে আসছে বাবা দিবস। বাবাদের সম্পর্কে বেশ কিছু ইমোশনাল কথা বলে ফেলেছি। কথাগুলো আমি সব বাবাদের উদ্দেশ্য করেই বলেছি, সব সন্তানদের উদ্দেশ্যেই বলেছি। তো আমাদের বাবারা আমাদের জন্য অনেক কিছু করেছে, কিন্তু একবার চোখ বন্ধ করে চিন্তা করে দেখবেন তো, কোনোদিন আমরা বাবাদেরকে জড়িয়ে ধরে কি বলতে পেরেছি, বাবা তোমাকে অনেক ভালোবাসি, বাবা তুমি আমার জন্য অনেক করেছো? কোনোদিন কি বাবাকে থ্যাংক ইউ বলেছি? বলিনি। অথচ এই থ্যাংক ইউ ওয়ার্ডটাই কিন্তু, এই ভদ্রতা আমাদের বাবারাই আমাদের শিখিয়েছে। আজকে আমরা আমাদের জীবনে চলার পথে কতজনকে আমরা থ্যাংক ইউ বলি, কথায় কথায় থ্যাংক ইউ বলি, বাট যেই মানুষটা সারাটা জীবন আমাদের জন্য শেষ করে দিলেন, নিঃস্ব হয়ে গেলেন, সেই বাবাকে আমরা কোনো দিন বলতে পারিনি থ্যাংক ইউ বাবা, ইউ ডিড আ লট। তো এবার এই বাবা দিবসে আমাদের যাদের বাবারা বেঁচে আছে, আমরা কাছে থাকি দূরে থাকি যেভাবে পারি, অবশ্যই অবশ্যই আমরা যারা কাছে আছি
তারা বাবার কাছে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বাবাকে অবশ্যই অবশ্যই আমরা বলবো, থ্যাংক ইউ বাবা, তুমি আমার জন্য অনেক করেছো। আর আমরা যারা দূরে আছি, দূর থেকেই বাবার প্রতি আমরা ভালোবাসা এবং বাবাকে থ্যাংক ইউ জানাবো। কোনোভাবেই এবারের সুযোগ হাতছাড়া করবেন না। বলা তো যায় না, সামনের বছর যদি আমরা আমাদের বাবাদেরকে আর কাছে না পাই, সরি, থ্যাংক ইউ বলার সুযোগটাও যদি আর না পাই, তো অবশ্যই অবশ্যই এবার আমরা সবাই মিলে চেষ্টা করব বাবাদেরকে থ্যাংক ইউ বলার জন্য। আর কি, আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই।